দর্শক, জুলাই সনদ নিয়ে এক ধরনের বড় বিপাকেই পড়েছে সরকার। একেবারে চোখে অন্ধকার দেখছে। জুলাই সনদের কোনো গতি এখন পর্যন্ত করতে পারছে না এবং এই গতি করতে পারার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। গণভোট কিসের ভিত্তিতে হবে, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার যে বাস্তবতা, সেই বাস্তবতাগুলো রাজনৈতিক দলগুলো যেমন উপলব্ধি করতে পারছে না, তেমনি সরকারও উপলব্ধি করতে পারছে না বলেই এ মাসের 31 তারিখে ঐক্যমত্য কমিশনের যে মেয়াদ বাড়ানো হয়েছে, আমি নিশ্চিত সেই মেয়াদ আবারও বাড়াতে হবে। চতুর্থবারের মতো সেই মেয়াদ বাড়াতে হবে। সেই মেয়াদ বাড়িয়েও এখান থেকে কোনো সুফল আসবে না এবং ভয়াবহ সেই খবরটাই সমকাল তুলে নিয়ে এসেছে। এই জুলাই ঐক্যমত্য কমিশনের অনেকের সঙ্গে কথা বলে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে যে তথ্যগুলো তুলে নিয়ে এসেছে, তাতে মানে হাস্যকরভাবে এই ব্যাপারটা মনে হয়েছে যে তারা সংসদকে বাধ্য করার উপায় খুঁজছে। অর্থাৎ জুলাই সনদ কি বাস্তবায়নে সংসদ যেন বাধ্য হয়, সেই বাধ্য করার উপায় খুঁজছে। অথচ সংসদকে কি বাধ্য করা যায়? এবং তারা এটাও স্বীকার করেছে যে সংসদকে বাধ্য করার উপায় তারা খুঁজে পাচ্ছে না। কোন যুগে আমরা বাস করছি যে এই ধরনের জ্ঞানহীন, মানহীন লোকজন বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য একদম উঠে পড়ে লেগেছে, যারা আইনের, সংবিধানের তোয়াক্কা করছে না, অথচ তারা মিটিং করছে বিভিন্ন আইনজ্ঞ, বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, বিচারপতি, উকিল, ব্যারিস্টার এদেরকে নিয়ে। এদের কি সাধারণ সংবিধান জ্ঞান কিংবা আইনি জ্ঞান আদৌ নেই, নাকি আছে, গোঁ ধরে বসে আছে শুধু? একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই সনদ নিয়ে বড় ধরনের বিপাকেই পড়েছে সরকার। সমকাল যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে জুলাই বাস্তবায়নে সংসদকে বাধ্য করার উপায় পায়নি কমিশন। যে কথা বলছিলাম, সংসদকে বাধ্য করার উপায় খুঁজছে তারা। সেখানে মোটা দাগে যে 3-4টা পয়েন্ট বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ক্ষমতা যেতে পারে, এই ব্যাপারে ক্ষমতা যেতে পারে সংবিধান সংস্কার পরিষদের কাছে, অর্থাৎ সংসদের বাইরেও একটা পরিষদ তৈরি করতে চায় তারা, যেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ। এটাও একটা মোটামুটি হাস্যকর একটা ব্যাপার। সাংবিধানিক আদেশের কাঠামো প্রস্তুত, নোট অফ ডিসেন্টের সুরাহা হয়নি। সাংবিধানিক আদেশ আপনি কিসের ভিত্তিতে দেবেন? নোট অফ ডিসেন্ট ব্যাপারে কোনো সুরাহা হয়নি। বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে। আর সাংবিধানিক আদেশ প্রধান উপদেষ্টা দিলে এটা সম্পূর্ণ সংবিধানের বাইরে চলে যাবে, সংবিধান লঙ্ঘন করা হবে। রাষ্ট্রপতি দিলে 2 দল মানবে না। এই সার্কাস তো আসলে বাস্তবায়ন করা সম্ভব নয়। অধ্যাপক আলী রিয়াজ, যিনি এই কমিটির ভাইস চেয়ারম্যান, তিনি বলেছেন যথেষ্ট অগ্রগতি হয়েছে, আদেশের কাঠামো অনেকটাই প্রস্তুত, শিগগিরই খসড়া চূড়ান্ত হবে। এই শিগগিরই শব্দটা গত 14 মাস, 14.5 মাস ধরে আমরা শুনেই আসছি। সেখানে রিপোর্টে কি বলা হচ্ছে, আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে তার হাতে যেতে পারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্ব। সংসদ নির্বাচনের পরে সংসদ সদস্যরা শপথ নেবেন, প্রধানমন্ত্রী শপথ নেবেন, স্পিকার নির্বাচিত করা হবে। এই ব্যাপারগুলোই তো হবে। এই ব্যাপারগুলো যখন হবে তখন আপনি আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ করবেন এবং সেখানে 9 মাসের মধ্যে সনদ বাস্তবায়নের শর্ত দেয়া হবে। কিন্তু পরিষদ শর্ত না মানলে কি হবে তা ঠিক করতে পারেনি জাতীয় ঐক্যমত্য কমিশন। শর্ত দেবে, কিন্তু শর্ত না মানলে কি করবে? ফলে গণভোটে সাংবিধানিক আদেশ অনুমোদিত হলেও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিশেষজ্ঞ সনদ বাস্তবায়নে নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন, কিন্তু কমিশন বাধ্যতামূলক করতে চায়, তবে তার উপায় বের করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছে যে এটা নির্দেশনামূলক থাকুক, যে এটা মানে করা যেতে পারে, আর কমিশন চাই এটা বাধ্যতামূলক করতে হবে, মানে এটা করতেই হবে। তো আপনি বাধ্যতামূলক করবেন কিভাবে? তারা যদি না করে আপনি কি করবেন? আপনি কি তখন সরকারে থাকবেন? আপনি কি তখন দায়িত্বে থাকবেন? আপনার কি ক্ষমতা থাকবে? আপনার কোনোই ক্ষমতা থাকবে না। সেখানে যে ব্যাপারগুলো উঠে এসেছে, গত রাতে কমিশন সূত্র সমকালকে জানিয়েছেন বাধ্যতামূলক করার কোনো পথ রাখা হবে না, যা ঠিক করতে পারে আজকের বৈঠকে আরও অগ্রগতি হবে, এরকমটা তারা বলেছেন। এই বৈঠকই করতে থাকেন। আদেশের কাঠামো তৈরি করা হয়েছে এমনটা তারা জানিয়েছেন। বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 ব্র্যাকেটে সংবিধান সংস্কার, এই হবে নাম। গত কয়েকদিনের বৈঠকে এর যে কাঠামো তৈরি হয়েছে তা হলো জুলাই সনদ নয়, গণভোট হবে এই আদেশের উপরে। জনগণ অনুমোদন দিলে আগামী সংসদ দ্বৈত ভূমিকায় থাকবে। একই সঙ্গে সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। সরকার গঠন ও আইন প্রণয়ন করবে সংসদ, আর পরিষদ 9 মাসের মধ্যে সংবিধান সংশোধন, পরিমার্জন, পরিবর্তন করে জুলাই সনদে উল্লেখিত সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। গণভোটে প্রাপ্ত কনস্টিটিউট পাওয়ারে
সংবিধানের মৌলিক কাঠামো বদল করতে পারবে মানে তারা মানে এই সব হচ্ছে দুর্বোধ্য মানে বিশেষজ্ঞ শব্দ যেটা অধ্যাপক আলী রিয়াজের মাথা থেকে আসছে। সংসদকে বাধ্য করতে 3 বাধা, সংসদকে বাধ্য করতে চায় তারা। সেখানে 3 বাধা কি? কমিশন এবং বিশেষজ্ঞ প্যানেলের 2 সদস্য সমকালকে বলেছেন নির্ধারিত 9 মাসের মধ্যে সনদ অনুযায়ী সংবিধান সংস্কার না করলে কি হবে এ সংক্রান্ত 3টি বিকল্প নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রথম বিকল্প, 9 মাসের মধ্যে ব্যর্থ হলে সাংবিধানিক সংস্কার পরিষদ ও সংসদ বিলুপ্ত হবে। কি হাস্যকর! 9 মাসের মধ্যে যদি এই জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে সংসদ বিলুপ্ত হয়ে যাবে, আবার নতুন করে নির্বাচন হবে, নতুন করে সংসদ গঠন হবে, পরবর্তী সরকার আবার সেটা করবে। মানে হাস্যকর ব্যাপারেরও তো একটা লিমিট থাকে। সেখানে আবার সেখানে আবার সংকটটা কি? নতুন নির্বাচনে নতুন করে পরিষদ গঠিত হবে, কিন্তু এতে সাংবিধানিক ও রাজনৈতিক সংকটের আশঙ্কা রয়েছে। আইনিভাবে এই প্রস্তাব গ্রহণযোগ্য হলেও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়, কারণ সংস্কার না করার কারণে 9 মাস পরে সংসদ বিলুপ্ত হলে পরের নির্বাচন কার অধীনে হবে? এর জবাব মিলছে না। 9 মাস পরে আবার নির্বাচনের ধান্দা এদের, 9 মাস পরে আবার নির্বাচন হবে, মানে এটাই চলতে থাকবে। এই হচ্ছে এদের কাজ, গত 14 মাস ধরে এই কাজই করছে তারা। দ্বিতীয় বিকল্প কি? দ্বিতীয় বিকল্প হচ্ছে 9 মাসের মধ্যে সংস্কার না করলে জুলাই সনদ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে। মানে কি বলবো, মামার হাতের মোয়া যদি কার্যকর না করে 9 মাসের মধ্যে অটোমেটিক এটা কার্যকর হয়ে যাবে। মামার হাতের মোয়া বলে দিল আর পায়ে গেল। এই প্রস্তাবও বাতিল হয়েছে আলোচনায়, মানে এটা ভেবেছে এটাও বাতিল হয়েছে আলোচনায়। কমিশনের 1 সদস্য সমকালকে বলেছেন সনদ সংস্কারের প্রথম সিদ্ধান্ত ভাষা সংক্রান্ত। এতে বলা হয়েছে বাংলা হবে রাষ্ট্রভাষা, নাগরিকদের অন্যান্য মাতৃভাষাও স্বীকৃতি পাবে। সনদে বলা হয়নি কোন কোন ভাষা স্বীকৃতি পাবে, বিষয়টি নির্ধারণ করবে সংবিধান সংস্কার পরিষদ। জুলাই সনদ সংবিধান সংশোধনের বিল নয়, ফলে মানে বলছে যে জুলাই সনদ তো সংবিধান সংশোধনের বিল নয়, যার ফলে যে এটা পাশ না মানে করলেও 9 মাসের মধ্যে এটা অটোমেটিক পাস হয়ে যাবে, একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যে অটোমেটিক পাস হয়ে যাবে, সেটা তো হবে না। তার মানে হচ্ছে দ্বিতীয় কিস্তিও তাদের দ্বিতীয় কিস্তির ভাবনাও বাতিল হয়েছে। তৃতীয় কিস্তিতে কি ভাবছে? তৃতীয় কিস্তিতে ভাবছে নির্বাচনের পর প্রথমে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, দ্রুত সনদ অনুযায়ী সংস্কার করার পর পরিষদ সদস্যরা সংসদ গঠন করবেন, তারপর সরকার গঠিত হবে। প্রথমে মানে বৈঠক সূত্র জানায় এই পদ্ধতি আইনিভাবে সঠিক হলেও রাজনৈতিকভাবে সঠিক নয়, কারণ নির্বাচনের পরও কয়েক মাস সংসদ গঠন না হলে সরকারে কে থাকবে? মানে নির্বাচনের পরেও এই সংবিধান সংস্কার কমিশন তৈরি করবে, করে কয়েক মাস মানে সংসদ মানে সরকার গঠন করবে না। সেই সংস্কার কমিশন তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবে, করার পরে তারপরে হচ্ছে মানে কি বলবে সরকার গঠন হবে। তাহলে ওই সময়ে সরকারের দায়িত্বে কে থাকবে? প্রফেসর ইউনূসের দায়িত্বে থাকবে। মানে ভেলকিবাজির একটা লিমিট থাকে, এই ভেলকিবাজিগুলো তারা মানে করে যাচ্ছে। এই ভেলকিবাজিগুলো ভেতরে ভেতরে হচ্ছে, যে তথ্য সমকাল বের করে নিয়ে এসেছে। বলছে তারা শেষ সময়েও সুরাহা হয়নি অনেক কিছুর। কি সেগুলো? গতকাল বৈঠকে আরেকটি আলোচ্য বিষয় ছিল জুলাই সনদ পরিষদে অনুমোদনের পদ্ধতি কি হবে, তা সাধারণ সংখ্যাগরিষ্ঠ। এখানে একটা চরম হাস্যকর একটা ব্যাপার রয়েছে। মানে অনুমোদনের পদ্ধতি কি হবে? 2/3 নাকি সংখ্যাগরিষ্ঠ হলেই হবে? 300 জন সদস্য সংবিধান সংস্কার করতে হলে তো 201 জনের ভোট লাগে। তো 201 জনের ভোট লাগার ক্ষেত্রে সেটা থাকবে, নাকি 151 জন অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ হলেই পাবে? 151 জন হলেই তো সরকার গঠন করা যায়, সেই 151 জন হলেই এটা সংবিধান হয়ে যাবে কিনা সেই সিদ্ধান্ত এরা নিয়ে ফেলেছিল। কি বলছে তারা? এসব নিয়েও মতভেদ রয়েছে, 2/3 নাকি সংখ্যাগরিষ্ঠ। সূত্র জানায় 72-এর গণপরিষদ সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান অনুমোদন করেছিল। পৃথিবীর সব দেশেই এই নীতি অনুসরণ করা হয়, কিন্তু সংবিধান সংশোধনে যেটা হচ্ছে গণপরিষদে সংবিধান অ্যালাউ করা হয়েছিল, যে প্রথম সংবিধান হিসেবে এটা সংখ্যাগরিষ্ঠ ভোটে এটা অ্যালাউ করা হয়েছিল। কিন্তু সংবিধান যখন হয়ে গেছে তখন সংবিধান বলছে আপনাকে সংবিধান সংস্কার করতে হলে 2/3 ভোট লাগবে। তার মানে হচ্ছে এই সার্কাসেও কাজ হচ্ছে না। মানে যেখানে শঙ্কা হচ্ছে যে 2/3 ভোট সংসদে হবে কিনা, না হলে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা, সেখানে একটা সার্কাস পদ্ধতি তারা বের করার চেষ্টা করেছিল, যে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 151 ভোটেই এটা বাস্তবায়ন করা যাবে,
যেমন 72-এ গণপরিষদ এটা গঠন করেছিল, গ্রহণযোগ্য হয়েছিল, কিন্তু গণপরিষদে ওটা গ্রহণযোগ্য হওয়া আর সংবিধান সংস্কার করা দুইটা যে একেবারেই ভিন্ন ব্যাপার, মুদ্রার এপিঠ ওপিঠ, এটা পরবর্তীতে তারা বুঝতে পেরেছে। এই আলোচনাও বাতিল হয়ে গেছে। তার মানে হচ্ছে যে এই আলোচনাও থাকছে না। নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনা, সেটাও হাস্যকর আলোচনা। যে গণভোট যদি হয় তাহলে নোট অফ ডিসেন্টের কি হবে? যেমন উচ্চকক্ষে পিআর পদ্ধতি সহ অন্তত নয়টা মৌলিক সংস্কারের সিদ্ধান্তে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, বলেছে যে আমরা এতে রাজি না। অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে সেগুলো বাদ দিয়ে বিএনপি তাদের বাস্তবায়ন করবে জুলাই সনদ, সেটা তারা বলেছে। সেটাই তো হওয়ার কথা। নোট অফ ডিসেন্ট দেওয়ার কারণ কি? যে আমি এটা রাজি নই, আমি এটা মানবো না। তো আমি যদি ক্ষমতায় যাই তাহলে তো আমি ওটা মানবই না। অথচ গণভোট এরা করতে চায় নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে, যে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না, গণভোট হবে জুলাই সনদের আপনি পক্ষে আছেন নাকি বিপক্ষে আছেন। বিএনপি সেখানে বাগড়া দিয়েছে যে ফাজলামি নাকি, আপনি গণভোট করবেন নোট অফ ডিসেন্ট ছাড়া। গণভোটে এরকম লেখা থাকতে পারে যে বিদ্যমান দলগুলোর নোট অফ ডিসেন্ট অনুযায়ী তারা ক্ষমতায় গেলে নোট অফ ডিসেন্টের পয়েন্টগুলো বাস্তবায়ন করবে না, এই শর্তে আপনি এই জুলাই সনদের পক্ষে থাকলে হ্যাঁ বলুন, বিপক্ষে থাকলে না বলুন। খুব সিম্পল কথা, খুবই সিম্পল। আমি তো সংবিধান বিশেষজ্ঞ না, আমি তো আইন বিশেষজ্ঞ না, কিন্তু এত সিম্পল কথা যদি আমার মাথায় আসে তাহলে এত বিজ্ঞ ব্যক্তি এবং বিজ্ঞ ব্যক্তিদের নামের তালিকা শুনলে আপনার মাথায় বাজ পড়বে যে এত বিজ্ঞ ব্যক্তি, বিচারপতি, সাবেক বিচারপতি, বর্তমান বিশেষজ্ঞ আইনজীবী এবং সবথেকে বড় বিশেষজ্ঞ তো এই সংবিধান সংস্কারের এবং ঐকমত্য কমিশনের যিনি প্রধান হিসেবে মূলত দায়িত্ব পালন করছেন, যদিও প্রফেসর ইউনূস ঐকমত্য কমিশনের প্রধান, কিন্তু লিড দিচ্ছেন তো ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কারের প্রধান, যিনি মানে একজন আইনজ্ঞ না হয়েও, সংবিধানের বিষয়ে এক্সপার্ট না হয়েও তিনি সংবিধান সংস্কারের প্রধান হয়ে গেছেন, যেটা নিয়ে প্রচুর গত 14 মাস 14.5 মাস ধরে হাস্যকর ব্যাপার আলোচিত হয়েছে। এবং এখন ব্যাপারটা যে হাস্যকর পরিণতিতে যাচ্ছে তার কারণ কিন্তু ওইটাই, যে যাকে আপনি প্রধান বানিয়েছেন তিনি সংবিধান বিশেষজ্ঞ না। সুতরাং তিনি যে এটা নিয়ে ছেলে খেলা করবেন, এটা নিয়ে হাস্যকর সব এজেন্ডা আলোচনা করবেন, এটা তো খুব সহজেই বোঝা যায়। কারা কারা মিটিং করলেন, বৈঠকে অংশগ্রহণ করেছেন বিচারপতি এম এ মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, ব্যারিস্টার তানিম হোসেন শাওন, যিনি আবার আমি জানি না তিনি কে, কমিশনের পক্ষে ছিলেন বদিউল আলম মজুমদার, যিনি একটা পিআর নিয়ে জরিপ করে রীতিমতো কমেডি সার্কাস তৈরি করেছিলেন যে বাংলাদেশের 71% মানুষ নাকি পিআরের পক্ষে তাদের মত রয়েছে, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, যাতে করে নির্দিষ্ট একটা দলের কিংবা ইসলামপন্থী নির্দিষ্ট কয়েকটা দলের পক্ষে এই জরিপটা যে করা হয়েছিল সেটা পরবর্তীতে সেই দলগুলো যখন এই জরিপটাকে সামনে নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ প্রতিষ্ঠিত করতে চাইছিল, তখন স্পষ্ট হয়ে গেছে যে বদিউল আলম মজুমদার কাদের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করছেন, অথচ তিনি সরকারের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার মানে হচ্ছে যে সরকারে যারা যেভাবে সম্পৃক্ত তাদের নিরপেক্ষতার যে বালাই নেই সেটা ধাপে ধাপে প্রমাণিত হচ্ছে। এছাড়াও ছিলেন বিচারপতি ইমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন, মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার তিনিও সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছেন। সব মিলিয়ে যা হচ্ছে এটা একটা মানে সার্কাসের দিকে যাচ্ছে এবং এই সার্কাসের সমাধান খুব একটা মানে